রিয়া! কি হয়েছে? রিয়া! কি হয়েছে? রিয়া, রিয়া দরজা খুলো। কিছু করুন না, আপনারা একটু পিছু হয়ে যান। এই, রিয়া! রিয়া কি হয়েছে? রিয়া, রিয়া, তুই ঠিক আছিস তো? কি হয়েছিল কি? কেউ ভিডিও পাঠিয়েছে? যান, আপনারা পিছিয়ে যান। এ তো মেকআপ রুমের ভিডিও। এ তো আবার মেসেজও পাঠিয়েছে। আমি সব সময় তোমার সাথে আছি, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে। মেরে ফেলবে ও আমাকে না, মেরে না, ফেলবে ভয় পাস না সোনা, কিচ্ছু হবে না মেরে তোর। ফেলবে আপনারা প্লিজ এখান থেকে বাইরে যান। চলুন চলুন এখান থেকে বাইরে যান, জানেন যে চলুন চলুন। এই ঘরে অন্য কেউ ছিল নাকি? না স্যার, কেউ ছিল না ভেতরে, কাউকে দেখিনি আমি, কেউই তো ছিল না। আমরা তো বাইরেই ছিলাম। তাহলে এই ভিডিওটা কে বানালো? ভিতরে আসার তো এই একটাই দরজা দেখছি। কিচ্ছু বুঝতে পারছি না আমি যে আমার সাথে কেন এরকম হচ্ছে। মেরে ফেলবে আমাকে, প্লিজ শান্ত হ রিয়া, প্লিজ শান্ত বাঁচান হ। আমাকে, প্লিজ প্লিজ কিছু করুন। কিচ্ছু হবে না। ভিডিওতে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি ওই দিক থেকেই শুট করা হয়েছে। এই হলো ক্যামেরা। এটা 550 ওয়্যারলেস ক্যামেরা। এর রেঞ্জ হলো 300 ফিট। 300 ফিট? তার মানে ও যেই হোক ওই ফিল্মের সেটেই আছে। এক মিনিট, আমি আসছি। এই ক্যামেরার ব্যাপারে আপনারা জানেন কিছু? না না, আমি কিচ্ছু জানি না আচ্ছা, এই বুকে কে দিয়েছিল? স্যার। এতগুলো উপহার আর একটার মধ্যেও কোনো নাম লেখা নেই। আমি কিচ্ছু জানি না স্যার, প্লিজ, আমি কিচ্ছু জানি না। প্লিজ কিছু করুন, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে ও আমাকে। মা, কোনো ব্যাপার না, আপনি ভয় পাবেন না, আমরা দেখছি। আমার কথা শোন মা, তুই ভয় পাস না। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? স্যান্ডি, এই পার্টি এক্ষুনি ক্যান্সেল করো, আমি বাড়ি ফিরবো, তাড়াতাড়ি যাও। ওকে ম্যাডাম। দয়া, জানতে পেরেছো কি কোন নাম্বার থেকে ওই ভিডিওটা পাঠিয়েছিল? না স্যার, হতে পারে আবার বার্নার ফোন ইউজ করেছে ও। ভিডিও পাঠিয়েই ডিস্ট্রয় করে দিয়েছে ওটা। কিছু তো সূত্র রাখবে। ওখানে অতগুলো ফুলের বুকে ছিল, কিছুই পাওয়া যায়নি। স্যার, এই সমস্ত বুকেগুলো বাইরে সেটের মধ্যেই ছিল, তাই মেকআপ রুমে যাওয়ার আগে যে কেউ তার মধ্যে ক্যামেরা ফিট করে দিতে পারে। তাহলে ওখানে যে কয়জন উপস্থিত ছিল সেটে সবার একটা লিস্ট তৈরি করো, একজনও যেন মিস না হয়। সেটে তো অনেক লোক ছিল স্যার। রিয়ার ম্যানেজার, ওর বডিগার্ড, তারপরে ওখানে কাজ করার সমস্ত লোক, অনেক লোক ছিল স্যার। তার মানে যে কেউ ক্যামেরা লাগাতে পারে। রিয়াও তো বলছিল যে ও কাউকেও বিশ্বাস করতে পারছে না, আশেপাশের লোককেও না। সবার উপর নজর রাখতে হবে। স্যার, হ্যাঁ স্যার, আমি রিয়ার এই ফ্যানে সব কমেন্টস পড়ছিলাম। দেখাও না ওই দিকটায়। হ্যাঁ স্যার, এই দেখুন, আজব ব্যাপার। সেটা কি? স্যার, রিয়ার এই ফ্যানে সব কমেন্টস রিয়ার স্ট্যাটাস আপডেট করার 1 মিনিটের মধ্যেই এসেছে। তার মানে? স্যার, এই দেখুন, রিয়া এই স্ট্যাটাসটা সকাল 9টার সময় দিয়েছিল, এটা দুপুর 3টের সময়, আর এইটা রাত্রি 2টোর সময়। আর এই ফ্যান তখনই কমেন্ট করলো 1 মিনিটের মধ্যেই। এর হাতে কোনো কাজকর্ম নেই নাকি? সারাটা দিন শুধু এই ইন্টারনেটেই বসে থাকে। এরকম হতেই পারে না। যদি এই লোকটা অন্য শহর থেকে মুম্বাইতে আসে, তাহলে সারা রাস্তায় ও নিশ্চয়ই ইন্টারনেট পায়নি। তাহলে এত ফাস্ট কি করে রিপ্লাই করলো? এই মেসেজে একটা অদ্ভুত ব্যাপার আছে স্যার। কি স্যার? স্যার, এই দেখুন, এখানে এর ইংরেজি খুব ভালো, ঠিকঠাক, কিন্তু এখানে একটু ভুলভাল ইংলিশ লেখা আছে স্যার। এখানে ইউ আর এর বদলে ইয়োর লেখা আছে স্যার। ইয়োর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড।
আর তারপরের ইংরেজিটা ঠিকঠাক আছে স্যার। ইউ আর মাইন অ্যান্ড অনলি মাইন। মাই গড, এটা আবার হয়নি তো যে রিয়ার পিছনে দুটো উন্মাদ ঘুরছে, দুটো পাগল। তাহলে তোর আরো বড় বিপদ হতে পারে। ওহ, আজ তো খুব ক্লান্ত লাগছে। একদম তাই না? একদম। কি এটা? টুমরো ইজ ইউর লাস্ট ডে অন আর্থ? আবার আবার শুরু হয়েছে এসব। রিয়া, ও গড, এসব কি হচ্ছে? কি হয়েছে? ও মাই গড! রিয়া, রিয়া, শি ইজ ডেড। কি হলো রিয়া? হলো কি তোর? দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আসছি 2 মিনিট। পারফেক্ট, একটা সেলফি নিয়ে নি। ইয়েস, বেস্ট পিক। এটা কি? এই গিফটটা তাও আবার আমার নামে। ওয়াও, এই ড্রেসটা তো পুরো একদম আমার মতন। আর এই মিউজিকটা তো আমার ফিল্মের। ওয়াও, কি হয়েছে কি হলো? কি হয়েছে? আরে বল না কি হয়েছে? কি বলছিস না কেন? কি হয়েছে দিদি? দাদা, এই বক্সটা তো কুরিয়ারের লোক দিয়ে গেছে। বিরক্ত হয়ে পড়েছি, একদম বিরক্ত হয়ে পড়েছি। ও আমাকে মেরে ফেলেই শান্তি পাবে মনে হয় মা। না সোনা, মা, এরকম ও বলিস না। আমাকে মেরে ফেলবে। রিয়া, সিআইটি। স্যার, এ হলো আমার বোন রিয়া। হ্যালো স্যার। ইনি হলেন মিস্টার গিরিশ, খুব বড় একজন প্রডিউসার। হ্যালো স্যার। আর ইনি হলেন মিস্টার অভয়, একজন নামী ডিরেক্টর। Hi, sir. আর এই হলো স্যান্ডি, রিয়ার ম্যানেজার। হ্যালো। ইনি হলেন আমার মা, আর ও আমার ছোট বোন অনন্যা। এটা রিয়ার বডিগার্ড বিঘ্নেশ। বডিগার্ড? তুমি থাকতে এসব কি করে হচ্ছে? এক্স্যাক্টলি, আমিও বুঝতে পারছি না। ব্যাস একবার শুধু আমার হাতে পড়ুক, আমি তাকে শেষ করে ছাড়বো। এখন আমরা যখন এসে গেছি তখন আমরাই ওকে শেষ করে দেবো। আচ্ছা, একটু ওই পুতুলটা দেখান। পিকেএস কুরিয়ার সার্ভিস থেকে এসছে স্যার। ইউ আর নেক্সট। রিয়া, এসব ঘটনা কবে থেকে চলছে? অনেকদিন ধরে স্যার। আপনি 3 সপ্তাহ আগে উনি পুলিশের রিপোর্ট লিখিয়েছিলেন স্যার। আমি মহেশ, ক্রাইম ব্রাঞ্চ। কেসটায় কোনো প্রগ্রেস হয়েছে? তেমন কিছু না স্যার। এ যেই হোক ভীষণ চালাক, তাই খুব সহজে ধরা যায় না স্যার। আসবে, অবশ্যই আসবে, শুধু একটা সুযোগ চাই। রিয়া, এসব কতদিন ধরে চলছে? স্যার, অ্যাকচুয়ালি এটা 6 মাস ধরে চলছে। এই লোকটা আমাকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মেসেজ করতো সব সময়। আর তারপর আমার মনে হলো লাইক ফ্যান টাইপের কোনো লোক আমাকে মেসেজ করছে। বাট এ আমার নামে নিজের আইডিও বানিয়েছিল, আই লাভ রিয়া। রিয়া, ইউ আর বিউটিফুল, আই লাভ ইউ সো মাচ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। উত্তর দাও, না হলে ভালো হবে না। চেহারা খারাপ করে দেব। ও গড, প্রাণে মেরে ফেলবো। মাই গড। তাহলে আপনি ওকে ব্লক করেননি কেন? অফকোর্স ম্যাম, আমি ব্লক করেছিলাম, কিন্তু উনি খুব জেদি টাইপের লোক ছিল। ও নিজের আলাদা আলাদা প্রোফাইল বানিয়ে আমাকে খুব ডিস্টার্ব করতো।
শুধু তাই নয়, ও আমাকে আমারই চোখ ছাড়া ফটো পাঠিয়ে আর তাতে এটাই লেখা ছিল যে যদি আমি ওকে ছাড়া অন্য কাউকে দেখি তাহলে ও আমার চোখ তুলে নেবে। কোনো পাগল প্রেমী মনে হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, এই পাগল লোকটা তো আমাকে ফোন করে করে বিরক্ত করে দিয়েছে। আর ও এটাও বলছিল যে ও আমার সাথে দেখা করতে আসবে। আর স্যার স্যার তারপরে এত রাত কেটে গেছে কিন্তু আমি একটা রাতও নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। মহেশ, এই লোকটার আইপি অ্যাড্রেস ক্র্যাক করেছিলে? করেছিলাম স্যার, তারপর? কিন্তু সমস্ত মেসেজ আলাদা আলাদা আইপি নাম্বার থেকে পাঠানো হয়েছে। আর কলসের ডিটেলস সমস্ত ডিটেল নকল স্যার। আর ও যা কিছুই করছে ভীষণ প্ল্যানিং করে করছে। সমস্ত কল আলাদা আলাদা নাম্বার থেকে করেছে। মনে হচ্ছে ফোন বার্নারের ব্যবহার করা হয়েছে। কোন লোকেশন থেকে কল করা হয়েছিল? সমস্ত লোকেশন আলাদা আলাদা স্যার। এই দেখুন, বরেলি, ঝাঁসি, ইন্দোর, আহমেদনগর। তার মানে কল ডিটেলসগুলো সব নকল। কলের ডিটেলসটা নকল নাকি হয়তো ও আস্তে আস্তে রিয়ার কাছাকাছি আসছে। আহমেদনগর মুম্বাই থেকে খুব একটা দূর নয় স্যার। কিন্তু এই কুরিয়ার কোম্পানি তো মুম্বাইরই স্যার। তাহলে ও মুম্বাইতে চলে এসেছে। স্যার এটা কিরকম কথা বলছেন আপনি? ও যদি মুম্বাই চলে আসে তাহলে আমি কোথায় যাব? শহর ছেড়ে দেব? আমি কোথায় যাব স্যার? এই শহর ছেড়ে যাওয়ার দরকার নেই রিয়া, ভয় পেও না। এবার তার ভালোবাসার অসুখটা আমরা সারিয়ে তুলবো। স্যার এটা সেই বিল্ডিংটাই যেখানে আমি ওই কোরিয়ার সার্ভিস দিয়েছিলাম। যে তোমাকে এই পার্সেলটা দিয়েছিল সে কিরকম দেখতে? ওর মুখটা আঁকাতে পারবে? স্যার আমি ওর মুখ দেখিনি, ঘরের ভেতরটা একটু অন্ধকার ছিল, তবে ওর মুখে একটু দাড়ি ছিল। ও একটা ক্যাপও পরেছিল স্যার। মনে হয় চেষ্টা করেছিল নিজেকে লুকোনোর, ওই কোরিয়ারের লোকটা। স্যার, হ্যাঁ, ইনি এই বিল্ডিং এর সেক্রেটারি। এনার কথা অনুযায়ী ফ্ল্যাটটা 1 বছর ধরে বন্ধ, আর মালিক কানাডায় থাকেন। তাহলে কোন কোরিয়ার থেকে দিয়েছে? ওই ফ্ল্যাটে গিয়ে? জানি না স্যার, তুমি আবার এদের কোনো ভুল বিল্ডিং এ নিয়ে আসোনি তো? আমি ভুল বিল্ডিংয়ে কেন নিয়ে আসবো স্যার? 1 মিনিট, এই দেখুন দেখুন কি লেখা আছে। ঠিকই তো আছে। এই রেকর্ডটা ভুল আছে স্যার। আমি এক্ষুনি আপনাদের ফ্ল্যাটের রেকর্ড দেখাচ্ছি। এদিকটায় আসুন। যদিও ফ্ল্যাটটা 1 বছর ধরে বন্ধ আছে, হয়তো ওখানে মাকড়সা জাল হয়ে গিয়ে গেছে। দেখি। আসুন স্যার, আপনি নিজের চোখেই দেখে নিন। ও হো 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 হো, এ তো চারদিকেই খালি রিয়ার ফটো ছড়ানো। কি সেক্রেটারি বাবু, এটা কি সেই ঘর যেটা 1 বছর বন্ধ ছিল? এটা কি করে হলো আমি জানি না কিছু। অ্যাকচুয়ালি এই ঘরের চাবি শুধু আমার কাছেই থাকে। ডুপ্লিকেট চাবি বানানোটা খুব একটা কঠিন নয়। এই দেখো দয়া, এই দেখো, ও আমার ডার্লিং রিয়া, প্রেম শুধু তোমাকেই করেছি। তুমি যদি আমায় ধোকা দাও তাহলে তাহলে ভুলে যাব আমি তোমায় ভালোবেসেছি। রিয়া, তুমি শুধুই আমার। কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমার আর রিয়ার মাঝখানে যে আসবে তাকে আমি একদম শেষ করে দেবো। আমার ভালোবাসার মূল্য দাও, নয়তো তোমার রক্ত দিয়ে আমি হোলিও খেলতে পারি। বাহ বাহ বাহ, যে সমস্ত লিখেছে না দয়া, সে ভীষণ বিপজ্জনক। ওর জীবনের তো একটাই লক্ষ্য দেখছি আমি, রিয়া, শুধু রিয়া। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা আর অপরাধের পার্থক্যটা বোঝানো। আপনি এখানকার সেক্রেটারি না? আপনাদের চোখের সামনে এখানে এই বিল্ডিং, এই ফ্ল্যাটে কোনো অচেনা লোক থাকছিল, আপনারা কেউ বুঝতেও পারেননি? হ্যাঁ স্যার, এই বিল্ডিং এ 50টা ফ্ল্যাট আছে। এবার এক একটা ফ্ল্যাটে গিয়ে কোথায় কি হচ্ছে আমি তো জানতে পারবো না। না, প্রত্যেকটা বিল্ডিং এ একটা সিকিউরিটি গার্ড তো রাখতে পারো, সিসিটিভি ক্যামেরা তো ফিট করা যায়। ওই লোকটা জানতো স্যার যে এখানে এই বিল্ডিং এর সিকিউরিটি খুব খারাপ, সেই জন্যই ও এই ফ্ল্যাটটাকেই বেঁচেছে, আর এখান থেকেই ও এই কুইয়ারটাকে পাঠিয়েছে। দয়া, সে যেই হোক না কেন, সে কিন্তু এই শহরেই আছে, রিয়ার কাছাকাছি কোনো এলাকায়। এবার ওর পরের টার্গেট হলো রিয়াদের বাড়ি। আপনারা ওকে এখনো ধরতে পারলেন না? আপনারা কবে ওকে ধরতে পারবেন? যখন ও আমার চেহারা খারাপ করে দেবে বা আমাকে মেরে ফেলবে তখন? দেখো রিয়া, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। স্যার আপনি হয়তো এটা বুঝতে পারছেন না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে। স্যার আমার সবসময় এরকম মনে হয় যে ওই লোকটা আমার আশেপাশেই আছে, সব জায়গায়। ও তো যে কেউ হতে পারে না?
মাঝে মাঝে আমার তো এটা মনে হয় যে ও আমার ধারে কাছেই আছে। রিয়া, তোমার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, আর সেই জন্য যখন তুমি বাড়ির থেকে বেরোবে, যেখানেই যাও না কেন, আমাদের অফিসার পুরবী প্রতি মুহূর্তে ও তোমার সঙ্গে থাকবে, তোমার কিচ্ছু হতে দেবে না ও। ওর নাম পুরবী। স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে মিস্টার দয়াকে আমার সাথে সিকিউরিটি হিসেবে থাকতে পারেন প্লিজ। দয়া? দয়াই বা কেন? অ্যাকচুয়ালি মিস্টার দয়া যদি আমার সাথে থাকেন তাহলে আমি নিজেকে একটু বেশি সুরক্ষিত মনে করব। আর আমার এটা মনে হয় যে ওই পাগল লোকটা দয়াকে দেখে বেশি ভয় পাবে। প্লিজ প্লিজ এনাকে আমার সাথে থাকতে দিন। রিয়া, একটা কথা পরিষ্কার শুনে নাও, তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে সন্দেহ করা, আর যে কিনা একজন সিআইডি অফিসার, এটা ভালো দেখায় না। দেখো, পুরবী আমাদের সিআইডি টিমের একজন এক্সপার্ট অফিসার। স্যার, ইউ আর রাইট। আই এম সো সরি। আপনি কিছু মনে করেননি তো? আমি বলতে চাইছি ইটস ওকে স্যার। যদি আমার থাকাতেও সুরক্ষিত ফিল না করে তাহলে আমার এখানে থাকার দরকারটাই বা কি? ইটস ওকে। পুরবী, আপনি আমার উপরে রেগে যাচ্ছেন। উইমেন্স ডেতে আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম। যদি ওই দিন আপনি যেসব কথা বলেছিলেন সেটা আপনি আসল জীবনেও অ্যাপ্লাই করে থাকতেন। আমার কথার মানে সেটা ছিল না। আই এম রিয়েলি সরি। It's okay. আমি বুঝতে পারছি। স্যার, একে সুরক্ষিত রেখো, খুব ভালো রকম। থ্যাংক ইউ সো মাচ স্যার। এক্সকিউজ মি। সানডে। ইয়েস স্যার। এক্সকিউজ মি ম্যাডাম। রিয়া ম্যাম, হ্যাঁ, আপনার অটোগ্রাফ পেতে পারি? অটোগ্রাফ? আমাদের জন্য নয়, আমাদের দুজনের ভাইপোদের জন্য। অফকোর্স। আসলে আমার ভাইপো না আপনার এসি, ফ্যান, কুলার সবকিছু। শিওর, ওয়াই নট। এই নিন। হ্যাঁ, বলছি যে আপনাদের ভাইপোদের নামগুলো কি? আমার ভাইপোর নাম পঙ্কজ। আর আমার একমাত্র ভাইপোর নাম হলো ফ্রেডি। ওকে। পঙ্কজের জন্য না লটস অফ লাভ লিখবেন। হ্যাঁ, শিওর। কি হচ্ছে? এনাদের ভাইপোরা আমার কাছ থেকে অটোগ্রাফ চেয়েছিল, বাস সেটাই করছিলাম। আচ্ছা, আপনার ভাইপোর নাম কি? দিন। আরে, আপনার ভাইপোর নাম পঙ্কজ আর আপনার ভাইপোর নাম ফ্রেডি? আই এম সো সরি, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। কি হচ্ছিল এইসব? স্যার, হ্যাঁ? এনার আইডিয়া ছিল স্যার। আরে, আজকাল তো সবাই সেলফি তোলে, অটোগ্রাফ নিয়ে কি করবে তোমরা? এতক্ষণ পরে বললে? সেলফি নাও, সেলফি। হ্যাঁ, তোমাদের রিয়া ম্যাডামের পরের শুটিং কবে আর কোথায়? স্যার, কালই আছে স্যার। কাল আছে এসি স্টুডিওতে। ও নো। কি কি হচ্ছে? স্যার, যবে থেকে মিডিয়া খবরটা ছড়াচ্ছে যে ম্যাডামের জীবনহানি হতে পারে, তবে থেকে ওনার লাইফ ফেল হয়ে গেছে। রোল ক্যামেরা, বৃষ্টি, মিউজিক, অ্যাকশন।
কাট কাট। রিয়া, এনার্জি দরকার আরো। আরেকবার যাবো এটা হয়নি ঠিক করে। আই এম সো সরি। ও গড, উই উইল ট্রাই ওয়ান মোর। ক্যামেরা রোল। বৃষ্টি, মিউজিক, অ্যাকশন। কাট। ফ্রেন্ডস, আজ আমাদের ফিল্মের এটাই শেষ শট ছিল। আজ আমাদের ফিল্ম কমপ্লিট হলো। সো প্যাক আপ। হ্যালো ফ্রেন্ডস, প্লিজ প্যাক আপ হয়তো হয়েছে, কিন্তু এক্ষুনি আপনারা চলে যাবেন না। এখন একটা সারপ্রাইজ বাকি। ঠিক 15 মিনিট পরে আমরা কেক কাটিং সেরিমনি করব রিয়া দেবীর বার্থডে। ওয়াও, এক্সকিউজ মি। নাইস শট রিয়া। থ্যাংক ইউ। খুব ভালো শট দিয়েছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। সো সরি, আপনারা শুটে বোর হচ্ছেন না তো? না, আমরা তোমাদের কাজ করছি। আই এম রিয়েলি সরি অ্যাবাউট নো ইট। প্রবলেম। বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। রিয়া, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস আ লট স্যার। এক সেকেন্ড, আমি একটু চেঞ্জ করে বাইরে চলে আসি। আই জাস্ট টেক 1 মিনিট। ইয়েস প্লিজ থ্যাংক ইউ। মা, আমি জাস্ট 2 মিনিটে চেঞ্জ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। রিয়া 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 কি হয়েছে? রিয়া কি হয়েছে? রিয়া দরজা খুলো। কিছু করুন না। আপনারা একটু পিছনে যান। এই, রিয়া রিয়া, কি হয়েছে? রিয়া, রিয়া, তুই ঠিক আছিস তো? কি হয়েছিল? কি কেউ ভিডিও পাঠিয়েছে? যান, আপনারা পিছিয়ে যান। এ তো মেকআপ রুমের ভিডিও। এ তো আবার মেসেজও পাঠিয়েছে। আমি সব সময় তোমার সাথে আছি, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে। মেরে ফেলবে ও আমাকে না, মেরে না, ফেলবে। ভয় পাস না সোনা, কিচ্ছু হবে না মেরে তো। ফেলবে। আপনারা প্লিজ এখান থেকে বাইরে যান। চলুন Please, এখান থেকে বাইরে যান। যান। চলুন। এই ঘরে অন্য কেউ ছিল নাকি? না স্যার, কেউ ছিল না ভেতরে। কাউকে দেখিনি আমি, কেউই তো ছিল না। আমরা তো বাইরেই ছিলাম। তাহলে এই ভিডিওটা কে বানালো? ভিতরে আসার তো এই একটাই দরজা দেখছি। কিচ্ছু বুঝতে পারছি না আমি যে আমার সাথে কেন এরকম হচ্ছে। মেরে ফেলবে আমাকে, প্লিজ শান্ত হ রিয়া, প্লিজ শান্ত বাঁচান হ। আমাকে, প্লিজ কিছু করুন। কিচ্ছু হবে না। ভিডিওতে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি ওই দিক থেকেই শুট করা হয়েছে। এই হলো ক্যামেরা। এটা 550 ওয়্যারলেস ক্যামেরা। এর রেঞ্জ হলো 300 ফিট। 300 ফিট?
তার মানে ও যেই হোক ওই ফিল্মের সেটেই আছে। এক মিনিট, আমি আসছি। এই ক্যামেরার ব্যাপারে আপনারা জানেন কিছু? না না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এই বুকে কে দিয়েছিল? স্যার, এতগুলো উপহার আর একটার মধ্যে কোনো নাম লেখা নেই। আমি কিচ্ছু জানি না স্যার, প্লিজ। আমি কিচ্ছু জানি না, প্লিজ কিছু করুন। ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে ও আমাকে। মা, কোনো ব্যাপার না, আপনি ভয় পাবেন না, আমরা দেখছি। আমার কথা শোন মা, তুই ভয় পাস না। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? স্যান্ডি, এই পার্টি এক্ষুনি ক্যান্সেল করো। আমি বাড়ি ফিরবো, তাড়াতাড়ি যাও। ওকে ম্যাডাম। দয়া, জানতে পেরেছো কি কোন নাম্বার থেকে ওই ভিডিওটা পাঠিয়েছিল? না স্যার, হতে পারে আবার বার্নার ফোন ইউজ করেছে ও। ভিডিও পাঠিয়েই ডিস্ট্রয় করে দিয়েছে ওটা। কিছু তো সূত্র রাখবে। ওখানে অতগুলো ফুলের বুকে ছিল, কিছুই পাওয়া যায়নি। স্যার, এই সমস্ত বুকেগুলো বাইরে সেটের মধ্যেই ছিল, তাই মেকআপ রুমে যাওয়ার আগে যে কেউ তার মধ্যে ক্যামেরা ফিট করে দিতে পারে। তাহলে ওখানে যে কয়জন উপস্থিত ছিল সেটে সবার একটা লিস্ট তৈরি করো, একজনও যেন মিস না হয়। সেটে তো অনেক লোক ছিল স্যার, রিয়ার ম্যানেজার, ওর বডিগার্ড, তারপরে ওখানে কাজ করার সমস্ত লোক, অনেক লোক ছিল স্যার। তার মানে যে কেউ ক্যামেরা লাগাতে পারে। রিয়াও তো বলছিল যে ও কাউকেও বিশ্বাস করতে পারছে না, আশেপাশের লোককেও না। সবার উপর নজর রাখতে হবে। স্যার, হ্যাঁ স্যার, আমি রিয়ার এই ফ্যানে সব কমেন্টস পড়ছিলাম। দেখাও না ওই দিকটায়। হ্যাঁ, স্যার এই দেখুন, আজব ব্যাপার। সেটা কি? স্যার, রিয়ার এই ফ্যানের সব কমেন্টস রিয়া স্ট্যাটাস আপডেট করার 1 মিনিটের মধ্যেই এসেছে। তার মানে? স্যার এই দেখুন, রিয়া এই স্ট্যাটাসটা সকাল 9টার সময় দিয়েছিল, এটা দুপুর 3টের সময়, আর এইটা রাত্রির 2টোর সময়। আর এই ফ্যান তখনই কমেন্ট করলো 1 মিনিটের মধ্যেই। এর হাতে কোনো কাজকর্ম নেই নাকি? সারাটা দিন শুধু এই ইন্টারনেটেই বসে থাকে। এরকম হতেই পারে না। যদি এই লোকটা অন্য শহর থেকে মুম্বাইতে আসে, তাহলে সারা রাস্তায় ও নিশ্চয়ই ইন্টারনেট পায়নি। তাহলে এত ফাস্ট কি করে রিপ্লাই করলো? এই মেসেজে একটা অদ্ভুত ব্যাপার আছে স্যার। কি স্যার? স্যার এই দেখুন, এখানে এর ইংরেজি খুব ভালো, ঠিকঠাক, কিন্তু এখানে একটু ভুলভাল ইংলিশ লেখা আছে স্যার। এখানে ইউ আর এর বদলে ইয়োর লেখা আছে স্যার। ইয়োর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আর তারপরের ইংরেজিটা ঠিকঠাক আছে স্যার, ইউ আর মাইন অ্যান্ড অনলি মাইন। মাই গড, এটা আবার হয়নি তো যে রিয়ার পিছনে দুটো উন্মাদ ঘুরছে, দুটো পাগল। তাহলে তোর আরো বড় বিপদ হতে পারে। ওহ, আজ তো খুব ক্লান্ত লাগছে। একদম, তাই না? একদম। কি এটা? টুমরো ইজ ইউর লাস্ট ডে অন আর্থ। আবার শুরু হয়েছে এসব। রিয়া, ও গড, এসব কি হচ্ছে? কি হয়েছে? সেটা যেটার ভয় ছিল, আরো একটা হুমকির নোট। নোট? রবি, সিসিটিভি ক্যামেরা চেক করো তাড়াতাড়ি। স্যার, এটা কোথায় ছিল? এই নিচে ফ্লোরের ওপরে। হয়তো দরজার নিচ থেকে কেউ এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি হচ্ছে এসব? কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কি করছেন আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে ও আপনাদের সামনেই আমার মেকআপ রুমে চলে আসলো, আর এখন আমার ঘরে এসব কি হচ্ছে? দিদি, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। জানি না কবে কবে। শোন মা, ওনারা চেষ্টা করছেন তো, একটু ধৈর্য ধর। মা, আমি কি করে ধৈর্য ধরবো? ও আমাকে মেরে ফেলবে। আপনারা কিছু করতে পারবেন কিনা প্লিজ আমাকে বলে দিন। স্যার, স্যার এই দেখুন, সিসিটিভি ক্যামেরায় বুলেট হোল রয়েছে। আরে আপনারা কিছু করছেন না কেন? আপনারা কিছু দেখতে পাচ্ছেন না নাকি? দেখুন, আপনারা ভয় পাবেন না, আমাদের মধ্যে একজন অফিসার আপনাদের সঙ্গে থাকবে 24 ঘন্টা।
পুরবি, এনাকে উপরে নিয়ে যাও। আসুন। চল মা, ওপরে চল। জিগ্নেশ, স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। গুলি লাগার আগে যদি কিছু পাওয়া যায়। শিওর শিওর, আসুন। দরজার নিচে তো এতটা গ্যাপ নেই যে এই নোটটা ভেতরে ঢোকানো যাবে। তার মানে এই নোট বাড়ির ভেতরে আগে থেকেই রাখা ছিল। দাদা তুমি শিওর যে এই চিঠিটা, যে এটা দরজার নিচ দিয়ে যাবে না? স্যার আমি একবার নয় 4-5 বার চেষ্টা করেছি স্যার। ওই দরজার নিচে থেকে এই নোট ঢোকানো ইম্পসিবল স্যার। স্যার আমার মনে হচ্ছে বাড়িরই কোনো কাছের কেউ হবে। হ্যাঁ অভিজিৎ স্যার, আমরা যখন ঘরের তল্লাশি নিচ্ছিলাম তখন ওখানে একটা বুক সেলফ পেয়েছি স্যার। ওখানে একটা ম্যাগাজিন পেয়েছি স্যার। স্যার এই দেখুন, ওই ফ্যান এই ম্যাগাজিনের অক্ষরগুলো কেটে ওই নোটটা বানিয়েছে স্যার। স্যার যদি এটা কেউ বাইরের লোক হয়ে থাকে তাহলে সে সময় নিয়ে এসে ভিতরে ঢুকে এইসব করেছে। এটা তো কোনো সাইকোপ্যাথের কাজ। আর যদি বাড়ির কেউ হয়, মানে বাড়ির ভেতরের, তাহলে তো রিয়ার জীবনে ভীষণ বিপদ। পুরবি একটা কাজ করো, ওই রিয়ার বাড়িতে যারা থাকে সবাই আত্মীয় স্বজন, ওয়াচম্যান, সিকিউরিটির লোক, কাজের লোক, যারাই হোক না কেন, সে যেই হোক না কেন, সবার ব্যাপারে খোঁজ নাও। দেখো তারা কোথায় কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তাদের ফোন রেকর্ড পর্যন্ত চেক করো। একে একে প্রত্যেকের কুষ্টি ঠিকুজি চেক করো, সবার কুষ্টি ঠিকুজি। ম্যাম কিছু বলুন। ম্যাডাম আপনার অটোগ্রাফের সঙ্গে একটু ডেটটাও লিখে দেবেন না? হতে পারে এটা আপনার শেষ অটোগ্রাফ। কি শুনুন, আপনারা পেছনে যান। সরে যান আপনারা। ম্যাম কিছু বলুন। আসুন আসুন। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি প্রডিউসার অরোরা। আমি চাই আমার পরের ছবিটার জন্য আপনাকে সাইন করাতে। দেখুন আজ পর্যন্ত আমি যে কটা ছবি করেছি সব কিন্তু সুপারহিট, তাই আমার রিকোয়েস্ট প্লিজ আমার পরের ছবিটা আপনি করুন। অরোরা সাহেব, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন। এখন ম্যাডামের কাছে নতুন ফিল্মের জন্য কোনো ডেট নেই, প্লিজ। সান্ডি ভাই, আমার পিকচারে কিছু প্যাচ ওয়ার্ক কিন্তু বাকি আছে, কাউকে ডেট দিয়ে দেবেন না জানো। কিন্তু আরে চাপ ম্যাডাম, নেবেন না। শুনুন প্লিজ, ওনার কাছে এখন কোনো ডেট নেই নতুন ফিল্মের জন্য। এখন আপনি আরে এদিকে স্যার, আসুন প্লিজ প্লিজ। আমার কথাটা আরে আমি বোঝার বলছি, চেষ্টা করুন। আপনি এদিকে আসুন, বুঝিয়ে বলছি আপনাকে। দেখেছেন স্যার, পৃথিবীটা কতটা স্বার্থপর। যেই আমার প্রাণ সংশয় হয়েছে, যে কেউ আমার সাথে কাজ করতে উঠে পড়ে লেগেছে। দেখুন, প্রত্যেক জিনিসেরই ভালো আর খারাপ দুটো দিক থাকে। ইউ ক্যারি অন। শুনুন প্রডিউসার সাহেব, এখন ম্যাডাম কিন্তু পুরনো রেটে কাজ করছে না, ওনার রেট ডাবল হয়ে গেছে। আপনি রাজি থাকলে বলুন। এরকম করবেন না ভাই, এত টাকা তো হিরোও নেয় না। দেখুন, রিয়া ম্যাডামের কোনো হিরোর প্রয়োজনই পড়ে না, নিজের ক্ষমতা দিয়েই উনি ওনার ওপেনিং তৈরি করেন। রাজি থাকলে আপনি আমাকে বলুন। প্লিজ ভাই আমার দিকটাও একটু দেখুন, আপনারা তো বোঝেন। আপনি একটু বলুন না। হ্যালো, না ওনার কাছে এই মুহূর্তে কোনো ডেট নেই। আচ্ছা ওপেনিং, না না একদমই নেই, একদমই নেই। স্যার, হ্যাঁ। পুরো বাড়ির লোকের ফোন রেকর্ড চেক করেছে। এই রাজীবের ফোন রেকর্ডে একটা নাম্বার রয়েছে যে আমাদের সাসপেক্ট হতে পারে। এটা কার নাম্বার? স্যার এই নাম্বার পোলারিস পাবলিসিটির সিইও বিকাশ গুপ্তর নাম্বার। গত কয়েক সপ্তাহ ধরে অনেক কল করেছে রাজীব বিকাশকে। 13 তারিখেও করেছিল স্যার, যেদিন রিয়াকে ওই পুতুল গিফট করা হয়েছিল। হ্যাঁ 13 তারিখ। পোলারিস পাবলিসিটির সিইও বিকাশ আর রাজীবের ফোন, মানে এ কোনো পাগল ফ্যান নয়।
তার মানে রাজীব রিয়াকে এগুলো মিথ্যে পাবলিসিটি দেওয়ার জন্য করেছিল, যাতে আরো কিছু ফিল্মও পেতে পারে। হ্যাঁ, যদি এই রাজীব আমাদের কাঁধে বন্দুক রেখে রিয়াকে ও মিসইউজ করতে চায়, তাহলে ওকে বুঝিয়ে দিতে হবে যে সিআইডির সঙ্গে লড়াই করা কতটা ভয়ঙ্কর হতে পারে। বিকাশ, কতবার বলেছি তোকে আমায় ফোন করবি না? এমন কি দরকারি কাজ পড়ে গেল যার জন্য আমায় তুই ডেকে পাঠালি? আমাদের কথা শুনে ও ডেকেছে। বিকাশের ওপর রাগ করার কোনো দরকার নেই, বুঝেছো? স্যার, আপনি এখানে কেন, আমাদের দেখে ভয় পেয়ে গেলেন? না না স্যার, এইরকম কোনো ব্যাপার না। এমনিতেও আজকাল পাবলিসিটির যুগ। আর স্যার, যদি সিআইডির পাবলিসিটির দরকার হয়, বিকাশের থেকে ভালো আর কে হতে পারে? কি বিকাশ? এমনিতেই সিআইডি তার কর্তব্যের জন্য ভীষণ বিখ্যাত। আমাদের ফেক পাবলিসিটির কোনো অভ্যাস নেই, আর না প্রয়োজন। ফেক পাবলিসিটি? হ্যাঁ, ফেক পাবলিসিটি, নকল পাবলিসিটি, যেটা তুমি রিয়ার জন্য করেছিলে আরো অনেক ফিল্মে কাজ করানোর উদ্দেশ্যে, তাই না? আমি কি করতাম? সিআইডির সঙ্গে চালাকি করে জেলে যেতাম? এখন সত্যি কথাটা তুমি এখানেই বলবে মিস্টার রাজীব, নাকি বিউরোতে যাবে? স্যার, রিয়ার কাছে কাজ ছিল না। ওর আগের সিনেমাগুলো বেশ ফ্লপ করেছিল, আর ও ঘরে বসেছিল। ওকে এই অবস্থায় আমি দেখতে পারছিলাম না স্যার, সেই জন্য আমি বিকাশে থেকে সাহায্য চাইলাম। আর স্যার, ও নিজের মাথা খাটিয়ে এই সমস্ত প্ল্যানটা বানিয়েছিল। স্যার, আমার কর্মচারীরা অনেক শহরে ছড়িয়ে আছে, তাই আমি নিজেই আলাদা আলাদা শহর থেকে ওদেরকে দিয়ে ফোন করিয়েছিলাম, যাতে সবাই ভাবে যে ওই সমস্ত ফ্যানেদের সঙ্গে রিয়া ম্যাডামের ঘনিষ্ঠতা বাড়ছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। একদিক থেকে তাহলে আমাদের আন্দাজটাই ঠিক, অনেকেই রিয়ার পিছনে পড়ে রয়েছে, না? নাকি এটা বলা যায় যে সম্পূর্ণ পিআর টিম? আর ওই পুতুলের আইডিয়াটা তোমারই ছিল? হ্যাঁ স্যার, এমনকি আপনাদেরকে ডাকার আইডিয়াও আমারই ছিল। কিন্তু দেখুন না স্যার, আজ রিয়ার কাছে কতগুলো সিনেমা আছে। স্যার, আমি আমার বোনের সাহায্য করেছি, এতে কি অন্যায় আছে বলুন? চুপ! এরপরেও জিজ্ঞেস করছো ভুলটা কোথায়? আমাদের মূল্যবান সময় তুমি নষ্ট করেছো। এই সময়টুকুই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতাম। প্রস্তুত হও জেলে যাওয়ার জন্য। জেল যাওয়ার আগে তুমি নিজের মুখে তোমার এই জঘন্য কাজটা বলবে রিয়াকে, বুঝেছো? স্যার, রিয়াকে বলার কি প্রয়োজন বলুন? স্যার, সবার আগে তো এই পুরো আইডিয়াটা ওর মাথাতেই এসেছিল। তাহলে এই পুরো আইডিয়াটা রিয়ার? তার মানে রিয়া এর মধ্যে ইনভলভ আছে? তাহলে রিয়া আমাদের মিথ্যে বলেছিল? রিয়া? হ্যালো স্যার। ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি আমি লেন্স পরে পরে খুব ক্লান্ত হয়ে গেছি। আপনি আমার লেসিক অপারেশন করতে পারবেন? ঠিক আছে, প্রথমে আমি আপনার চোখের টেস্টটা করে নিই। ওকে। দেখুন, করুন। হ্যাঁ, LIGHTS, লাইটস। CAMERA, ক্যামেরা। ACTION, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। আপনি কি ভেবে আমার সাথে এসব মজা করছেন? হ্যাঁ, এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির রেওয়াজ, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। রিয়া কোথায়? ডক্টরের সাথে ভেতরে আছে। ডাক্তারবাবু, আপনি এটা বসে পড়ো, আর লাস্টে কাট। মাই গড! রিয়া? রিয়া? শি ইজ ডেড। মাই গড! ও নো। কারা আপনারা? হ্যাঁ স্যার, আমি ডক্টর আর ওর রিসেপশনিস্ট। এসব কিভাবে হলো? কি করে?
জানি না স্যার, পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো আর তারপর আমাদের অজ্ঞান করে বেঁধে দিল স্যার। এখান থেকে বাইরে যাওয়ার জন্য আর কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে, এই দিক থেকে স্যার। তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। এটা কি করে হতে পারে স্যার? আমার বোন কি করে মরতে পারে? এই সব কিছু একটা মিথ্যে কেস মনে হচ্ছে স্যার। কখনো কখনো একটা মিথ্যে ও সত্যিকে ভয়ানক স্বপ্ন করে দেয়। হয়তো তোমার ওই পিআর এর মিথ্যে আর্টিকেল পড়ে কারো মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই ও সত্যিই রিয়াকে মেরে ফেলে। সরি স্যার, কিন্তু আমার ক্যারিয়ারে আগে কখনো এরকম ঘটেনি স্যার। আমি যদি জানতাম যে এরকম কিছু ঘটতে পারে তাহলে এই সমস্ত গল্প আমি কখনো ছাপতাম না। আর ছাপাও উচিত নয়। তোমরা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো আর তারা তোমাদের মিথ্যেটাকে সত্যি ভেবে নেয়। রাজীব বল, কেন করলি তুই এরকম? বল, যাতে রিয়া আরো বেশি টাকা পায়, আরো ছবি করতে পারে। কি করবি এই টাকা দিয়ে তুই বল? কি করবি যখন ওর মেয়েটাই আর থাকলো না? ম্যাম, ম্যাম থামুন, আসুন। বিকাশ, একটা কথা বলো। স্যার, রিয়ার কাছে যে হুমকি দেওয়া চিঠিগুলো গেছিল, মেসেজ গিয়েছে, ফটোগ্রাফ গিয়েছে, এগুলো সব কটাই তোমার অফিস থেকে বেরিয়েছিল? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই কথাটা আমি জোর দিয়েও বলতে পারছি না। তার জন্য স্যার আমাকে সমস্ত মেসেজগুলো আবার চেক করে দেখতে হবে। সব আমার দোষ স্যার। স্যার আমাকে ফাঁসি দিয়ে দিন। আমার বোনের মৃত্যুর চাপ নিয়ে আমি বাঁচতে পারবো না স্যার। এখন তোমার এটাই শাস্তি। সারা জীবন নিজের বোনের মৃত্যুর বোঝা বুকের মধ্যে চেপে বয়ে বেড়াবে। হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওকে। তুমি বলছিলে এমন কোনো প্রমাণ আছে যেটাতে সহজেই খুনিকে ধরা যাবে? কি প্রমাণ আছে বলো? বস, ওই সব কটা ভয় দেখানো চিঠি আর নোট থেকে আমি খুনি যে চিঠিটা পাঠিয়েছে সেটা পেয়ে গেছি। আপনি তো কনফার্ম হয়ে কি করে বলছেন ডক্টর সালুকে যে এই চিঠিটা খুনিই পাঠিয়েছে, পিআর কোম্পানি নয়? এই জন্য দয়া, কারণ হচ্ছে যে শুধু এই চিঠিটাই প্রিন্টার পেপারে প্রিন্ট করা হয়েছে, আর কোনো চিঠিতে প্রিন্টার পেপার ব্যবহার করা হয়নি। স্যার, মানছি যে এই চিঠিটা খুনি পাঠিয়েছে, কিন্তু এই চিঠির সাহায্যে খুনির কাছে পৌঁছবো কি করে? কি করে ধরবে? বরং একটা কাজ করো, এই চিঠিটাকে ভালো করে মন দিয়ে দেখো। জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। এক মিনিট ভাই, আমি তোমাকে চিঠিটা পড়তে বলিনি, আমি বলেছি চিঠিটা মন দিয়ে দেখো। তবে দেখো। আচ্ছা, দেখে তো কিছুই বুঝতে পারছি না। এমনি দেখতে পাবে না, এটা কিভাবে দেখবে আমি বলছি, এসো। এইটা এই বিন্দু? হ্যাঁ, বিন্দু। এই বিন্দুটা খুব কাজের জিনিস। যখনই কোনো প্রিন্টার থেকে প্রিন্ট আউট বেরোবে তখন ওই পেপারের ওপর এই বিন্দু এসে যায়। এর থেকে সিকিউরিটি এজেন্সিস জানতে পেরে যায় যে এই প্রিন্ট আউটটা কোন সময় বেরিয়েছে আর কোন মেশিন থেকে বেরিয়েছে। এক্স্যাক্টলি। মানে শহরের যে কোনো সাইবার ক্যাফে থেকে আমি যদি একটা প্রিন্ট আউট নিয়ে এসে দেখাই, তাহলে আপনি দেখে বলতে পারেন যে ও প্রিন্ট আউট কোন প্রিন্টার থেকে বেরিয়েছে? আমি নয় দা, এই বিন্দুটা বলতে পারবে। তাহলে বলে দাও, কি বলছে ওই বিন্দুটা? এই প্রিন্টারটা হচ্ছে লেজুস, আর এর সিরিয়াল নাম্বার হচ্ছে 32234DYI6, আর এর প্রিন্টিং টাইম হচ্ছে 10:19। তাহলে ওই প্রিন্ট মেশিনের মালিকের সঙ্গে 32234DYR6 এর মালিকের সঙ্গে কথা বলি। ওই দীপকের সব ডেট এখন ব্লক করে দিও, ঠিক আছে? ইয়েস স্যার। কেমন আছেন গিরিশ ওকে, থ্যাংক বাবু? ইউ। আমরা এই ব্যাপারে পরে ঠিক কথা আছে। বলবো। আরে আপনারা এখানে ওই রিয়ার খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? হ্যাঁ, সেরকমই ধরে নিন। সেই কারণেই তো আমরা এসেছি এখানে। আমি ঠিক বুঝলাম না স্যার। গিরিশ বাবু, আপনার কাছে প্রিন্টার আছে না? হ্যাঁ স্যার, আছে আমার কাছে প্রিন্টার। আপনি কোনো প্রিন্ট আউট বার করতে চান? একটু দেখতে পারি? লেজেস প্রিন্টার, সিরিয়াল নাম্বার 32234DYR6।
এই একই নাম্বার সালুকে বলছিল। আপনারা কি বলছেন আমার কিছু মাথায় ঢুকছে না স্যার। যখন জেলে বসে জাতা ঘোরাবি আর ফাঁসি অর্ডারের অপেক্ষা করবি না, তখন সব বুঝতে পারবি। জেল? আমি কেন যাব জেলে স্যার? রিয়াকে কেন মেরেছেন? হোয়াট ননসেন্স! আমি রিয়াকে মারিনি। এই চিঠিটা তুই পাঠিয়েছিলি না রিয়াকে? আরে স্যার, এই চিঠি আমি কেন পাঠাবো? পাবলিসিটির জন্য আবার কি? আমার পিকচারের তো এমনি পাবলিসিটি হয়ে যাচ্ছিল স্যার। আমি তো ওকে আর একটা ফিল্মের জন্য সাইন করাচ্ছিলাম স্যার, আর সাইনিং অ্যামাউন্টও দিয়েছিলাম। আমি দ্বিগুণ সাইনিং অ্যামাউন্ট কেন দিতে যাবো স্যার? এর মধ্যে আমার কি সুবিধা হবে স্যার? এই চিঠিটা আপনার প্রিন্টার থেকে বেরিয়েছে। আরে আমার তো প্রিন্টার অনেক লোক ব্যবহার করে স্যার। স্যার, এই প্রিন্টারে এই হিস্ট্রি বাটনটা আছে স্যার। এক্ষুনি জেনে যাব যে 17 তারিখে 10:19 এই প্রিন্ট অর্ডারটা কে দিয়েছিল। হ্যাঁ স্যার প্রিন্ট অর্ডারটা তো কোনো ফোন থেকে দেওয়া হয়েছে। ফোনের নাম হলো RLK 908। ও মাই গড, এ তো ওর ফোন। গিরিশবাবু, আপনি আমাকে এই সময় এখানে কেন ডাকলেন? আমাদের কথা শুনে। সিআইডি? হ্যাঁ, তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে চাইছি আমরা, রিয়াকে খুনের অপরাধে। ফিল্মের ক্লাইম্যাক্স অসম্পূর্ণ রেখে কোথায় পালাচ্ছ ডিরেক্টর সাহেব? হ্যাঁ, রিয়া নিজের জীবনে যতগুলো সফলতা পেয়েছিল সবটাই আমার জন্য। আর যখন ও সফল হলো তখন ও আকাশে উঠতে লাগলো। ওর পরের ফিল্ম অন্য ডাইরেক্টরের সঙ্গে করতে চেয়েছিল। রিয়ার কথাতেই আমি অন্য ডিরেক্টরকে সাইন করাই, কারণ ও অভয়কে খুবই দুর্বল ডিরেক্টর মনে করত। কারণ ওর কিছু আগের করা ফিল্ম অভয়ের কারণেই ফ্লপ করেছিল। বাজে কথা সব, একদম বাজে কথা। ওর ফিল্ম হিট হয়নি কারণ একটা জঘন্য অ্যাক্ট্রেস। না তোর কোনো ট্যালেন্ট ছিল আর না কোনো বুদ্ধি। এমনকি এই পাবলিসিটির আইডিয়াও আমি ওকে দিয়েছিলাম। আর যখন ও ফেমাস হয়ে যায় সবার আগে ও আমারই পেটে লাথি মারার চেষ্টা করলো। আর ওই পাগল ফ্যানের আইডিয়াটা তুমি দিয়েছিলে রিয়াকে? হ্যাঁ, আমিই দিয়েছিলাম। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমি এই আইডিয়াটা সত্যি করে দিয়েছি। লাইটস, ক্যামেরা, অ্যাকশন, আর লাস্টে কাট। বাহ ডিরেক্টর, বাহ, দারুণ কাজ করেছো তুমি। এই বুদ্ধিটাই যদি তুমি আর এই কনসেপ্ট তুমি যদি ফিল্মের কাজে লাগাতে না, তাহলে তোমার পেছনে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বড় লাইন পড়ে যেত। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যে কাজটার জন্য তুমি অপরাধী হয়েছো না, তার পরিণামে তুমি শুধু পাবে ফাঁসির দড়ি। ফাঁসি হবে তোমার। যাও, এক্ষুনি বেরিয়ে যাও তোমরা এখান থেকে। অনেক হয়েছে বুঝলে? এবার আমি তোমাকে ছাড়বো না, বুঝতে পেরেছো? এক্ষুনি আমি ডাকছি পুলিশকে। এসব কি করছো? না, এই স্যার কার সাথে ঝগড়া করছে? আই সেড স্টপ ইট। গুলি চালিও না। স্যার, ও মাই গড! স্যার, ও গড! এই গুলিটা কে চালালো? খুনি এখানেই আছে। দুটো গুলি লেগেছে বস, বুকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে। মানে কিলার খুব একটা দূরে ছিল না। এই শেল তো এখানেই আছে।
তার মানে এখান থেকে খনি গুলি চালিয়েছে। হ্যাঁ, এই জন্য হয়তো যে 5 জন নিচে দাঁড়িয়েছিল তারা দেখতে পায়নি, পর্দাও লাগানো ছিল। তোমরা সবাই সুবোধ কুমারকে কিভাবে চেনো? সুবোধ স্যার থিয়েটারের প্লেস ডাইরেক্ট করতেন, আমরা সবাই ওনার সাথেই কাজ করতাম। আমি আমি ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। আমিও। ম্যাম ওই যে লাইটিং মানে লাইটের কাজ হয় না, আমি ব্যাক স্টেজ আর কস্টিউম সামলাতাম। আর অলোক, যার পায়ে গুলি লেগেছিল, ও সে? ও আর্ট ডিরেক্টর ছিল। আই ক্যান বিলিভ ইট যে ওর গুলি লেগেছে। ও ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, উনি ঠিক হয়ে যাবেন। ডক্টর বলছিলেন যে গুলি এপার ওপার হয়ে গেছে, হি উইল বি ফাইন। যখনই অলোকের গুলি লাগলো একদম হুড়োহুড়ি পড়ে গেছিল, লোক এদিক ওদিক ছুটতে শুরু করে। অনেক লোক তো সুবোধ আর অলোককে মারিয়ে চলে গেছে। আর এই হুড়োহুড়ি ফেলে দিয়েছিল এই স্মোক বোম। স্মোক বোম? তাহলে এই ধোঁয়ার সুযোগ নিয়ে খুনি এখান থেকে পালিয়ে যায়। আচ্ছা, তাহলে আপনাদের মধ্যে কেউই খনিকে পালিয়ে যেতে দেখেননি? না, আমরা তো নিজেরাই দৌড়চ্ছিলাম। ইনফ্যাক্ট আমি দৌড়তে গিয়ে পার্থর ওপর পড়ে গেলাম। তোমরা এই সময় এখানে কি করছিলে? তোমাদের কোনো রিহার্সাল ছিল নাকি? না, জানি না। আসলে আমি বলতে চাইছি, স্যার নিজে মেসেজ করে আমাদের এখানে ডেকেছিলেন। আপনার ফোনটা দেখান। উফ, কি হলো? কি গরম লাগছে। আমি এসি অন করে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। অদ্ভুত তো, এসিটার আবার কি হলো? পরশু অব্দি তো ঠিক ছিল। কোনো ব্যাপার না, ছেড়ে দাও। অল অফ ইউ কাম রিহার্সাল রুম অ্যাট 10 PM. ডু নট বি লেট। নো এক্সকিউজেস। তোমাদের স্যার তো বেশ স্ট্রিক্ট ছিলেন। ম্যাম, বেশ না, অনেকটাই স্ট্রিক্ট ছিলেন। তাহলে আপনারা কাজ করতেন কেন ওনার সঙ্গে? উনি যেমনই হন না কেন, হি ওয়াজ এ জিনিয়াস, খুবই সাকসেসফুল ছিলেন। হ্যাঁ ওনার সাথে যারাই কাজ করেছেন প্রায় আজ পর্যন্ত তাদের প্রায় সকলেই আজকে জীবনে সেটেল। আপনাদের সুবোধ স্যার তো খুবই সাকসেসফুল আর ট্যালেন্টেড ছিলেন, তাহলে তো ওনাকে অনেকেই হিংসে করতো, মানে আই মিন অনেক শত্রু ছিল। হ্যাঁ, অনেক লোক এমনও ছিল যারা ওনাকে পছন্দ করতো না। না বন্ধু না ফ্যামিলি, তবে মিস্টার সুবোধের অনেক শত্রু ছিল। হতে পারে এদের মধ্যেই কেউ মেরেছে বদলা নেবার জন্য। সেই কারণেই ও আগে থেকে নিজের কাছে বন্দুক রেখেছিল। হ্যাঁ, আর সঙ্গে ওই বোমগুলো। ও জানতো যে ওই 5 জন এখানেই থাকবে, আর এই জন্য পুরো রেডি হয়ে এখানে এসেছিল। প্ল্যান্ড মার্ডার। আচ্ছা, তোমরা ছাড়া আর কে কে জানতো যে আজ রাতে তোমরা সবাই এখানে আসবে? মানে না, আমার মনে হয় আর কেউ জানতো না। মানে আমাদেরই আসলে উনি এখানে বলেছিলেন মেসেজ করে আসার জন্য। স্যার আরো একজন লোক ছিলেন যাকে সুবোধ বাবু মেসেজ করেছিলেন, তার নাম হলো অভিষেক। অভিষেক? এটা সুবোধ বাবুর মোবাইল, মেসেজ লিস্টে অভিষেক বাবুর নাম আছে। ও, এই অভিষেকটা কে? আমাদের টিমের একজন মেম্বার, বাট সানডে ইভিনিং এ সুবোধ স্যার ওকে টিম থেকে বের করে দিয়েছিলেন। কি কাজ কি করতো? স্যার ও আমার সাথে ব্যাক স্টেজ সামলাতো, প্রপার্টিজ এসব কিছু। তার মানে নাটকে ব্যবহার হয় এমন সব জিনিস ওর হাতেই ছিল, যেমন ওই স্মোক বোম। কিন্তু মেসেজে তো ক্লিয়ারলি লিখেছে অল অফ ইউ। তার মানে ও জানতো যে অভিষেক আর তোমরা সবাই এখানেই থাকবে। কোথায় থাকে এই অভিষেক? কি হয়েছে? আসুন। আপনারা কি জানতে চাইছেন? আপনারা আপনি আসুন অভিষেকের না। ব্যাপারে জিজ্ঞেস করছেন কেন? আসুন। কি হয়েছে স্যার? আপনারা সবাই এখানে? অভিষেক কাল 4টের সময় বেরিয়েছিল, ও বাড়িতে ফেরেনি। আপনার কি মনে হয় মাসিমা, কোথায় যেতে পারে অভিষেক? হতে পারে ওর কোনো বন্ধুদের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গিয়েছে। না না, ওর গার্লফ্রেন্ডের ফোন এসেছিল আমার কাছে। ও তো নিজেই চিন্তিত, ও নিজেই জানতে চাইছিল অভিষেক কোথায়। কিন্তু আপনারা এসব জিজ্ঞেস করছেন কেন? ওর কিছু হয়নি তো? ও কোনো খারাপ কাজ করেনি তো? দেখুন, আমার ছেলে চট করে রেগে যায়, কিন্তু ও কোনো খারাপ কাজ করতে পারে না। খুব চিন্তায় ছিল। 2 মাস বাদে ওর বিয়ে হওয়ার কথা ছিল তো, আর সানডেতে ওর বস ওকে ডেকে কাজ থেকে ছাড়িয়ে দেয়।
ও এটা ভেবে দুশ্চিন্তায় ভুগছিল যে সমস্ত ব্যবস্থা কি করে হবে। আপনি ওকে ফোন করেননি? ফোন তো করেছিলাম, কিন্তু ওটা তো সুইচ অফ আসছে। কোথায় আছে ও? আমাকে আমার ছেলেকে খুঁজে দিন, নাহলে আমি বাঁচবো কি নিয়ে। মাসিমা, আপনি প্লিজ চিন্তা করবেন না, আমরা অভিষেককে খোঁজার চেষ্টা করছি, কিচ্ছু হতে দেবো না ওর। রিল্যাক্স। আসুন, আপনি ভিতরে আসুন। অভিষেক, প্লিজ ম্যাম, আপনি নিজেকে সামলান। আমরা আপনার ছেলেকে খুঁজে বের করব, প্লিজ। দেখুন, মা তো মাই হয়, কিন্তু সব ক্লুই অভিষেকের দিকে ইশারা করছে। তো ওকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে ওর ফোনও বন্ধ আসছে। একটা কাজ করো, ওর ফোনটাকে ট্রেস করে ওর লাস্ট লোকেশন খুঁজে বের করো, জানতে পারা যাবে ও এখন কোথায় আছে। ম্যাচ করেছে। যে গুলিতে সুবোধবাবুর মৃত্যু হয়েছে আর যে গুলি অলোকের পায়ে লেগেছে, দুটো গুলি একটা বন্দুক থেকে চালানো হয়েছে। তার মানে সুবোধের খুনি আর অলোকের পায়ের উপর যে গুলি চালিয়েছিল সে একই লোক? হ্যাঁ স্যার। কিন্তু একটা কনফিউশন আছে। কনফিউশন? আর সেটা ডক্টর সালুখের? হ্যাঁ। কিন্তু কি সেটা? অলোকের যখন গুলিটা লেগেছিল কোথায় দাঁড়িয়েছিল? খনির সামনে দাঁড়িয়েছিল আর দরজাটা ওনার পিছনে ছিল। তার মানে অলোকের সামনে থেকে গুলি লাগা উচিত ছিল। হ্যাঁ স্যার। আরে সোজা করে বলো না, ব্যাপারটা কি? এই যে অলোকের মেডিকেল রিপোর্ট, এখানে পরিষ্কার লেখা আছে পায়ে গুলিটা পেছন দিক থেকে লেগেছিল, সামনে দিয়ে বেরিয়ে গেছে। তার মানে খুনি অলোকের পিছনে দাঁড়িয়েছিল। যখন সমস্ত গুলি সামনে থেকে চললো তখন অলোকের কি করে পেছন থেকে গুলি লাগলো? অদ্ভুত ব্যাপার স্যার, একই সময় খুনি দুটো জায়গায় কিভাবে থাকতে পারে? সে সামনে থেকেও ফায়ারিং করেছে, আবার পেছন থেকেও। আচ্ছা, এরকমটা নয় তো যে অলোক আর সুবোধের যে গুলিটা লেগেছিল সেটা একটাই বন্দুক থেকে চলেছিল আর বাকি গুলিগুলো অন্য বন্দুক থেকে চলেছিল? না অভিজিৎ, আমি ক্রাইম সিনে পাওয়া সমস্ত বুলেটস আর শেলস চেক করেছি, ওগুলো সব একটা বন্দুক থেকেই চলেছে। ওখানে শুধু একটাই বন্দুক ছিল। যখন খুনি সামনে দাঁড়িয়েছিল তাহলে অলোককে গুলি পেছন থেকে কেন করলো? ওখানে খুব দৌড়াদৌড়ি হচ্ছিল স্যার, আমি বুঝতেই পারিনি যে গুলিটা কোথা থেকে এবং কিভাবে এসে আমার পায়ে ঢুকে যায়। তাহলে তুমি দেখোনি যে গুলিটাকে চালিয়েছিল? না স্যার, রুমে খুব ধোয়া হয়ে গেছিল, তাই কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎই গুলি চলা শুরু করে, আর গুলি চলার সময় হঠাৎই আমার পায়ে এসে গুলিটা লাগে, আর একজন আমার ওপর থেকে পালিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে প্রাণপণে ওকে আমি ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ধরতে পারিনি স্যার। আর তখনই কোন একটা জিনিসে আমার হাতটা লাগলো আর কেটে গেল। তুমি মাটিতে পড়েছিলে, তোমার উপর দিয়ে কেউ পালানোর চেষ্টা করছিল আর তুমি ওকে ধরতে চেয়েছিলে। তাহলে তো ওই খুনি জুতোতে বা অন্য কিছুতে হাত কাটতে পারেন। কিন্তু এর হাত কাটলো কি করে? জুতোতে কি লোহা ছিল নাকি? স্যার, যখন আমরা অভিষেকের বাড়িতে গিয়েছিলাম তখন ওখানে একটা ফটো টাঙানো ছিল, আর ওখানেও একটা জুতো পড়েছিল যেটার মধ্যে থেকে কিছু মেটাল মতন বেরিয়েছিল। স্যার, হতে পারে ওই জুতোটা থেকেই ওর হাত কেটেছে। তাহলে অভিষেকই হবে যে গুলিগুলো চালিয়েছিল। আর খুন করে উধাও হয়ে গেছে, আর এখন মোবাইল ফোনটাও সুইচ অফ। কিন্তু ভাই, এখনো আমার একটা কথা মাথায় ঢুকছে না, এই অভিষেক দুদিক থেকে কি করে গুলি চালালো? সামনের দিক থেকে আর পিছনের দিক থেকেও। খুনি এখানেই ছিল। পঙ্কজ,
আর ওর গুলি এখানে লেগেছিল। স্যার গুলি এখান থেকে ঢুকেছে আর এখান থেকে বেরিয়েছে স্যার। একটু পিছিয়ে যাও তো। কিন্তু গুলিটা ওইখানে লাগলো কি করে? এই ল্যাম্পে ডেন্ট আছে। আচ্ছা, এরকম নয় তো যে গুলি এই ল্যাম্পে ধাক্কা লেগে অলোকের পায়ে লেগেছে? হ্যাঁ, এটাও হতে পারে। কিন্তু স্যার ল্যাম্পে গুলি এই অ্যাঙ্গেল থেকে লাগলো কিভাবে? হতে পারে যে ওরা বলছিল না যে খুনি এইখানে ছিল। যদি এখান থেকেও গুলি চালিয়ে থাকে তো খুনি এখানে দাঁড়িয়েছিল আর এইভাবে গুলি চালিয়েছিল। অভিজিৎ, এই ডেন্টের চিহ্নটা ওপর থেকে নিচের দিকে, যা অ্যাঙ্গেল আছে তাতে মনে হচ্ছে গুলি ওপর দিক থেকে চলেছে। উপর থেকে নিচে? তার মানে খুনি সিলিং এ বসেছিল। স্যার, উপরে গুলির দাগও আছে। গুলির সমস্ত দাগ সিলিং এ? আরে কিন্তু সিলিং এ কেন গুলি করছিল? হয়তো খুনি কাউকে মারতে চায়নি। হয়তো ওখান থেকেও সিলিং এ গুলি চালিয়েছিল, হাওয়াতে ফায়ার করেছিল, মানে ভয় দেখানোর জন্য। আর তার মধ্যে থেকে একটা গুলি সিলিং থেকে ছিটকে গিয়ে এখানে এই ল্যাম্পে লাগে, আর ল্যাম্প থেকে অলোকের পায়ে পেছন থেকে লাগে। হ্যালো, ওকে, গ্রেট, থ্যাঙ্কস। স্যার, অভিষেকের লাস্ট লোকেশন ট্রেস হয়ে গিয়েছে। ওর ফোন সুইচ অফ হয়ে যাওয়ার আগে কান্দিবালিতে ছিল, পিঙ্ক শুজ বারে। এই লোকটা আসে এখানে? হ্যাঁ স্যার, এ তো কাল এসেছিল এখানে। এমনি তো মাঝে সাঝে এখানে আসা যাওয়া এই করে। লোকটা একা আসে না ওর সঙ্গে কেউ আসে? একলাই ছিল। স্যার, আপনারা যদি কোথাও ওকে পান আমাকে নিশ্চয়ই জানাবেন। কেন, কি হয়েছে? আরে স্যার, কাল ও তো বিলের টাকা না মিটিয়েই পালিয়ে গেছে। ও বললো কি আমি বাথরুম থেকে আসছি, তারপর আর ফিরেই আসেনি, পালিয়ে গেছে ওখান থেকে। আমার তো নিজের পকেট থেকে চোকাতে হয়েছে স্যার। আরে তাহলে তুমি ওর পিছনে কেন যাওনি ওকে ধরার জন্য? গিয়েছিলাম তো স্যার, কিন্তু ও তো সেখানে ছিলই না। ও পিছনের দরজাটা দিয়ে পালিয়ে গেছিল, লুকিয়ে, চোরেদের মতো। যদিও এমনিতে এরকম ও করতো না। কটার সময় বেরিয়েছিল এখান থেকে? প্রায় ধরুন রাত্রে 8টা, 8:15 হবে। সময় তো অনেকটাই ছিল ওর কাছে রিহার্সাল হলে গিয়ে সুবোধ বাবুকে মারার জন্য। বাথরুমটা কোন দিকে? ওই তো স্যার। কাল রাত্রে এই লোকটাকে দেখেছিলে? আরে ও হাঁটতে হাঁটতে বেরিয়েছিল এখান থেকে। ভেবেছিলাম অন্যদিনের মতন আমাদেরই কোনো অটোতে যাবে হয়তো, কিন্তু তারপর ও একটা মেয়েকে পেয়ে যায়। এইরকম দেখতে ছিল? এটাই। কালকে খুব বৃষ্টি হচ্ছিল আর অন্ধকারও হয়ে গিয়েছিল, তাই ঠিক মতো দেখতে পাইনি। মেয়েটা যে এসেছিল সেটা বুঝতে পেরেছি। ও যে এলো, দুজনে একসঙ্গে চলে গেল। ওরা কোন দিকে গিয়েছিল? ওই দিকে। ওই তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। স্যার, এই জুতো, এইরকম জুতো তো অভিষেক পরতো। এই, বেঁচে আছে? এই, ওঠ। ওঠ। মনে হচ্ছে কি জল ছিটাতে হবে। কারা তোমরা? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার জুতো কোথায় গেল রে? শুজ শুজ। আমরা কে, তুমি এখানে কি করে এলে, তোমার জুতো কোথায়, এগুলো পরে। আগে এটা বলো, তোমার শার্টে সুবোধের রক্ত কি করে এলো? সুবোধ স্যারের রক্ত? হুম। তোমরা কারা আর এখানে কি করছো? আমরা কে? হুম, What? ওটা দেখ, দেখছিস? সিআইডি? টান 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 টান। আমি
কিচ্ছু করিনি। চুপ, মুখ বন্ধ, কোনো বাজে কথা নয়। অভিষেক, কালকে রাত্রি 10টার সময় সুবোধ খুন হয়েছে, কেউ ওকে গুলি করেছে। তোমার পুরো টিম ওখানে ছিল, শুধু তুমি ওখানে ছিলে না। কোথায় উধাও হয়েছিলে আর কেন? আর যখন তোমায় পাওয়া যায় তখন তোমার শার্টে সুবোধ বাবুর রক্ত লেগেছিল। স্যার এসব আপনারা কি বলছেন স্যার? আমি সুবোধ স্যারকে মারিনি। চলো ঠিক আছে, কিন্তু তোমার কাছে সুবোধ স্যারের মেসেজ এসেছিল তো, তাহলে গেলে না কেন? আমি কোনো মেসেজ পাইনি স্যার। মিথ্যে কথা বলার আগে দুবার ভেবে নে। তোর ফোন আমরা চেক করেছি, মেসেজ এসেও ছিল আর তুই ওটা পড়েওছিস। স্যার আমি একটু বেশি খেয়ে নিয়েছিলাম স্যার, আমি সত্যি বলছি স্যার। খাওয়ার পর আমি সব ভুলে যাই, কিচ্ছু মনে থাকে না। কিন্তু মিস্টার সুবোধকে মারতে তুমি ভুলে যাওনি। আর ভুলবেই বা কি করে? সুবোধকে প্রতিশোধ নেবে ভেবেছিলে? হ্যাঁ, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল সে। হ্যাঁ স্যার, রাগ হয়েছিল আমার, উনি আমাকে বিনা কারণে কাজ থেকে বের করে দিলেন। কিন্তু সুবোধ স্যারকে আমি মারিনি স্যার। বিলিভ মি স্যার, সত্যি বলছি স্যার। কি করে বিলিভ করি বলো তো? তুমি তো খাওয়ার পরে অর্ধেক কথা ভুলে যাও। বার থেকে বেরোনোর সময় তোর সঙ্গে যে মেয়েটা ছিল, ওর সাথে বসে প্ল্যান বানিয়েছিস নিশ্চয়ই তুই সুবোধকে মারার জন্য। হ্যাঁ, কোন মেয়ে, কোন মেসেজ? স্যার আমি খুন করিনি স্যার। আচ্ছা, মেনে নিলাম যে তুমি সুবোধকে খুন করনি, তাহলে সুবোধের রক্তের ছিটে তোমার গায়ে লাগলো কি করে? স্যার আমার সত্যি কিচ্ছু মনে নেই। একদম মিথ্যে কথা বলবে না। তোমার কি মনে হয় তুমি যা বলবে তা আমরা বিশ্বাস করে নেব? খুন করে স্মোক বম ফেলে ধোঁয়ার মধ্যে পালিয়ে গেল। ওর হাতে স্মোক বমের কেমিক্যালের ট্রেসেস পাওয়া গেছে স্যার। খুনি ওই না না পঙ্কজ, সঠিকভাবে বলা যাবে না যে এই খুনি, কিন্তু একটা কথা ঠিক বস, সুবোধের খুন কাল রাত 10টার সময় হয়নি। এটা কি বলছো তুমি সালুকে? আমি বলতে চাইছি বস, সুবোধের খুন কালকে রাত 10টার সময় হয়নি, বরং পরশু রাত 10টার সময় হয়েছে। 24 ঘন্টা আগে? আর এসব কি বাজে কথা বলছেন আপনি? ওই পার্থ, সীমা আর অলোক, আরে ওই যে যারা 5 জন ছিল, ওরা কাল রাত 10টার সময় সুবোধ বাবুর খুন হতে নিজের চোখে দেখেছিল। আর আপনি বলছেন এনার খুন পরশু রাতে হয়েছে? হ্যাঁ ঠিক আরে এটা তাই কি করে হয়েছে। হতে পারে ডক্টর আর যে সালুখে? কোনো ভাবেই হতে পারে, কিন্তু হয়েছে এটাই। কিন্তু ডক্টর সালুখে, ওই 5 জন যেটা দেখেছিল, তাহলে সেটা কি? আমি জানি না কি করে হয়েছে, কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সুবোধের মৃত্যু পরশু রাতে হয়েছে 10টার সময়, আর এর কারণও আছে। ডক্টর সারিকা, এটা কি? ট্র্যাশ নোয়ার। ট্র্যাশ নোয়ার মানে? পঙ্কজ, মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির চোখ খোলা থাকে, তাহলে তার চোখের পিউপিলসের নিচে একটা ব্রাউন কালারের লেয়ার তৈরি হয়। চোখের মধ্যে যে মনি থাকে সেটা শুকোতে শুরু করে, ময়েশ্চার শেষ হতে শুরু করে, আর সেই কারণে পিপলসের নিচে ব্রাউন লেয়ার আসে, একে ট্রেশনর বলে। আর মৃত্যুর পর যত বেশিক্ষণ চোখ খোলা থাকে, তত এই লেয়ারটার কালার ডার্ক হতে থাকে। আসল কথাটা বলো সালুকে, তুমি কি বলতে চাইছো? আসল কথা হলো এটা বস, এই দেখো এর ট্রেশনরের কালারটা দেখো, এর ডার্কনেস এই কথা বলছে যে এর মৃত্যু কাল রাতে হয়নি, বরং পরশু রাতে হয়েছে। কিন্তু ডক্টর সালুখে, আমরা যখন সুবোধ বাবুর বডিটা পেলাম, তখন তো ওনার চোখ বন্ধ ছিল। হয়তো তোমাদের যাওয়ার একটু আগেই উনি ওর চোখ দুটো বন্ধ করে দিয়েছিল। হয়তো হয়তো এটা হয়েছে, হয়তো ওটা হয়েছে। আরে তুমি তো নিশ্চিত করে কিছু বলছোই না, তুমি ভুল করছো সালুকে। কি আমি ভুল করছি? হ্যাঁ ভুল করছো। মানে হচ্ছে তুমি সায়েন্টিফিক এভিডেন্সটাকে ভুল বলছো। আগে হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। তার মানে ফরেনসিক টেস্টকে তুমি ভুল বলছো, মিথ্যে বলছো। দেখো সালুকে, ফরেনসিক এভিডেন্সের কোনো কথা বলছি না, ভুল মানুষ করে, বুঝেছো? কিন্তু আমি কোনো ভুল করতে পারি না। কেন হতে পারে না? কারণ আমি ফরেনসিক এক্সপার্ট ভাই। আরে তুমি নিজেকে ভগবান ভাবো নয়, নাকি? কিন্তু আমি এক্সপার্ট স্যার, বটে। ভুল করো না। একদম বাজে কথা বলো না। আরে কি কথা বলছো? স্যার একটা কথা বলুন আমাকে, যদি এরকম হয়, মানে যদি এরকম হয়ে থাকে, তো যখন আমরা এনার বডি পেলাম তখন এনার কম্প্রেসার তো অনেকটাই কম হওয়া উচিত ছিল। আর দুদিনে তো স্যার বডি পচে যাবে। শুধু বাড়িতেই নয় স্যার, আশেপাশেও তো পচে দুর্গন্ধ বেরোবে। কোনো ডেড বডিকে এভাবে রাখা কোনো বড় কাজ তো নয় না দয়া। খুনি হয়তো এই বডিটাকে কোনো ফ্রিজার বা 0 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রেখে দিয়েছিল। দেখো দেখো, কি হয়েছিল, কি হতে পারতো সেটা আমি জানি না,
আমি শুধু একটা কথাই জানি, যেটা আমি বারবার বলছি, যে এর মৃত্যু কাল রাতে হয়নি, বরং পরশু রাতে হয়েছিল, রাত 10টার সময়। কিন্তু কালকে রাত্রি 10টার সময় 5 জন লোক নিজেদের চোখে দেখেছে ও যখন মারা যাচ্ছিল, বুঝেছো? আমার এই 5টা লোকের চোখের ওপর কোনো ভরসা নেই। আমার শুধুমাত্র এই চোখের ওপর ভরসা আছে। আর তুমি জানো, লাশ কখনো মিথ্যে কথা বলে না। তাহলে ডক্টর, ওই 5 জন, ওই 5 আই উইটনেস যা দেখেছিল সেটা কি ছিল? স্যার দয়া করে আপনি কিন্তু এটা বলবেন না যে ওটা হলোগ্রাম ছিল বা কোনো 3D ইলিউশন ছিল, এটা কিন্তু বলবেন না দেখো প্লিজ। বস, 3D ছিল, হলোগ্রাম ছিল, যা কিছু থাকতে পারে, আই ডোন্ট কেয়ার। আমি শুধু একটা কথা জানি, ওটা সুবোধ ছিল না, কারণ সুবোধ আগেই মারা গেছিল। এখন বলছে সুবোধও ছিল না। আগে হ্যাঁ, ও সুবোধ ছিল না। আর এই কথাটা আমি জোর দিয়ে বলছি, যদি কেউ আমার কথাকে মিথ্যে প্রমাণ করে, আমি সঙ্গে সঙ্গে এই চাকরি ছেড়ে দেবো। স্যার, ডক্টর সালুখের কথা তো এখনো অবধি কখনো ভুল প্রমাণিত হয়নি। কি জানি এইবার উনি সত্যি সত্যি রিজাইন না করে দেয়। কিছু বলা যাচ্ছে না। আমরা একসঙ্গে এত কেস সলভ করেছি, কিন্তু কখনো ডক্টর সালুখাকে এত উত্তেজিত খুব কম দেখেছি। আরে ভাই, উনি ওনার কাজ করছেন আর আমরা আমাদের কাজ করছি। এখন আমাদের কাছে প্রাইম সাসপেক্ট হিসেবে যদি কেউ থেকে থাকে, সেটা হলো এই অভিষেক। আর স্যার, ওই মেয়েটাও যে অভিষেকের সাথে বার থেকে বেরিয়েছিল। পুরবি, একটা কাজ করো, অভিষেকের কল লিস্টটা ভালো করে চেক করে দেখো। ওর ফোন বন্ধ হওয়ার আগে ও কাউকে ফোন করেছিল বা হয়তো কোনো ফোন এসেছিল। আর যদি ফোন আসে, তাহলে ওই নম্বরটা ট্রেস করে ওই মেয়েটার খবর আমরা পেতে পারি। কিন্তু স্যার, যদি সালুখে স্যারের কথা সত্যি হয় তো? যদি সত্যি হয় তাহলে আমরা পাগল হয়ে যাব, আর যদি মিথ্যে হয় তাহলে উনি, তাহলে স্যার, আমি এটা ভাবছি যে উনি এই কথাটা প্রুফ করবেন কিভাবে? আরে শুনলাম যে অনেকগুলো মিটার আর অনেকগুলো লাইট চেয়ে পাঠিয়েছেন ডক্টর সালুখে। ডক্টর সারিকা বলল। কেন কেন স্যার? আই এম শিওর এটা তো উনি ছাড়া আর কেউ বলতেই পারবেন না। ডক্টর সারিকাও না? স্যার, অভিষেকের ফোন সুইচ অফ হওয়ার আগে এই পিসিও থেকে ওর কাছে ফোন এসেছিল, আর ওই 45 সেকেন্ড মতন কথা হয়েছিল কারোর সাথে। কাল রাত 8:08 নাগাদ কেউ এখান থেকে ফোন করেছিল ওকে। আপনার মনে আছে কে করেছিল? কাল রাত 8টার সময়? হ্যাঁ, একটা মেয়ে এসেছিল এখানে। মেয়ে? এটা দেখুন তো, এই মেয়েটা ছিল নাকি এই মেয়েটা ছিল? মুখটা তো আমি দেখতে পাইনি, খুব জোরে বৃষ্টি পড়ছিল আর ও ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু হ্যাঁ, কথা শুনতে পেয়েছি আমি ওর। কি বলছিল? বলছিল যে আমি খুব সমস্যায় পড়েছি, আমার সাহায্য করো। এইসব শুনে খুব অবাক লাগলো আমার। কেন? ওকে দেখে মনে হচ্ছিল না যে ও কোনো সমস্যায় পড়েছে। ওকে তো বেশ খুশিই দেখাচ্ছিল। আর হ্যাঁ, নাম্বার ডায়াল করার সময় গানও গাইছিল। আচ্ছা, আর কিছু বলতে পারো ওর সম্পর্কে? স্যার, ও তো বেশ ফুর্তিতেই ছিল। ওই মদের ফ্লাক্স হয় না, তার মধ্যে কিছু ফেলে ওটাকে শেক করছিল। মানে ও সব প্ল্যান করে রেখেছিল? ওই ড্রিঙ্কটা ওর জন্য ছিল না, ওটা অভিষেকের জন্য ছিল। ও ফোন করে অভিষেককে ফাঁসিয়ে এখানে ডেকেছিল, আর ওই ড্রিঙ্ক ওকে খাইয়ে দিয়েছিল, আর তার মধ্যে কিছু নেশার জিনিস বা ওই ধরনের কিছু মেশানো ছিল। আর স্যার, মনে হয় অভিষেক ওই মেয়েটাকে চিনতো, এই জন্য ওই মেয়েটার হাত থেকে ড্রিঙ্ক নিয়েও নিয়েছিল, আর তারপর খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপরও অভিষেকের কাপড়ে সুবোধের রক্ত লাগিয়ে দিয়েছিল। সেই জন্যই অভিষেকের কিছু মনে নেই, কারণ নতুন নেশায় বুঁদ হয়েছিল। মানে ডক্টর সালুকে ঠিকই বলছিল, অভিষেককে ফাঁসানো হচ্ছে, খুনি তো অন্য কেউ। কি হলো সালুকে, তোমার কি হয়েছে? হ্যাঁ, দেখো
এ কি তোমার কাজের নমুনা? না চেহারাটা কি করেছে? ডক্টর সালুখে, ডক্টর সারিকা বলছেন যে আপনি নাকি এক ফোঁটাও জল খাননি। ডক্টর সালুখে, আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাছাড়া আবার কি বাচ্চাদের মতন জেদ করছে? কোনো ভূত ঢুকেছে এর শরীরে? না, ভূত টুত কিছু নয়, ভূত আমার মাথায় চড়েছে বস। আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে। আমি সত্যের এত কাছে, কিন্তু আমি জানি এটা হচ্ছে চোখের ভুল, অবশ্যই চোখের ভুল। উনি এটা কি করে করলো আমি কিছুতেই ক্র্যাক করতে পারছি না। আর যতক্ষণ এটা ক্র্যাক করতে পারছি আমি শান্তিতে বসতে পারবো না। প্লিজ প্লিজ। আরে সালুকে, আমার কথা। সালুকে স্যার, সালুকে। যদি ডক্টর সালুখের কথা ঠিক হয় তাহলে সেই রাতে যা যা হয়েছিল এখানে সবটাই ভুল ছিল, আর ওদের ভুল দেখানো হয়েছিল। শুধুমাত্র ওই গুলি আর ওই স্মোক বোম ছাড়া ওগুলো ইউজ হয়েছিল। না হলে রুমে ধোয়া হতো না, না অলোকের পায়ে গুলি লাগতো। তো খুনি এখানেই ছিল না স্যার? না, ও এত বড় রিস্ক তো নেবে না। তাহলে স্যার গুলি কে চালালো? আর স্যার স্মোক বোমই বা কে ফেললো? ওটাই তো জানতে হবে ফ্রেডি। যা বুঝতে পারছি স্মোক বোম এইখান থেকেই ঢুকেছিল, মানে এই দিক থেকে এসেছিল। তার মানে খুনি ওদিকে দাঁড়িয়েছিল? খুনি নয়, মানে যেটা থেকে বোমটা ছোড়া হয় সেই জিনিসটা ওখানে ছিল, সেই জিনিসটা। আর গুলি এদিক থেকে চলেছে। আমরা এতক্ষণ এটাই ভাবছিলাম যে খুনি হতে পারে এখান থেকে দাঁড়িয়ে গুলি করেছে লুকিয়ে। স্যার, আপনি যে বললেন এখানে খুনি নাকি ছিলই না। খুনি এখানে ছিল না, কিন্তু ও এখানে অটোমেটিক মেশিন কিংবা এরকম কিছু রেখেছিল যেটা দিয়ে গুলি করতে পারে। একটা কাজ করো, এখানে স্প্রে করে দেখো গান পাউডার পাওয়া যায় কিনা। স্যার, আর ফ্রেডি তুমি এই সোফাটাকে জড়িয়ে ধরো, আরে ঠিক করে চেক করো এই সোফাটাকে, ঠিক আছে? এখানকার এসি কাজ করছে না। আরে পঙ্কজ বলছিল এখানে প্রচন্ড গরম লাগছে। কি গরম লাগছে? আমি এসি অন করে দিচ্ছি। এসিটার আবার কি হলো? পরশু অব্দি তো ঠিক ছিল। কিন্তু এই আই উইটনেসটা বলছিল যে দুদিন আগে এই এসিটা তো ঠিক ছিল, হঠাৎ কি করে খারাপ হয়ে গেল? বস, মনে হচ্ছে কম্প্রেসার পুড়ে গেছে। কম্প্রেসার তো পূর্বেই, তার কারণ হলো কেউ এই এসিটাকে অনেকক্ষণ ধরে অনেক লো টেম্পারেচারে চালিয়ে রেখেছিল। ও, যাতে বডি যেন না পচে। আর সেই কারণেই যখন লাশটা পাওয়া গেল তখন বডি টেম্পারেচার নর্মাল ছিল, যাতে লোকে মনে করে যে খুন এক্ষুনি হয়েছে। স্যার, হ্যাঁ ফ্রেডি। স্যার, মনে হচ্ছে এই সোফাটার গায়ে কিছু লেগেছিল, কেউ জোর করে টেনেছিল, কিন্তু এই ছোট্ট টুকরোটা সোফাতেই ছিল। হতে পারে এটা সেই মেশিনেরই টুকরো হবে যাকে স্মোক বোম বলা হচ্ছে। হতে পারে। এটা সোফার কোনো কিছু হতে পারে না। স্যার কাবার্ডে গান পাউডারের ট্রেস রয়েছে। ও কোনো অটোমেটিক ফায়ারিং মেশিন ফিট করেছিল ভেতরে। আর সেই মেশিনের এম সিলিং এর দিকে ছিল, কারণ যতগুলো গুলি চলেছে সবকটা সিলিং এ গিয়ে লেগেছিল। কিন্তু স্যার ওই মেশিনটা অপারেট করছে কি করে? ট্রিগারটাও রিমোট কন্ট্রোল ইউজ করেছে, যাতে লোকেদের মনে হয় যে এই রুমে খুনি রয়েছে যে গুলি চালাচ্ছে। কিন্তু স্যার, খুনি এত কষ্ট করতে যাবে কেন? যাতে কারো সন্দেহ না হয় যে খুন করার সময় এখানে কেউ ছিল। কিন্তু একটা ব্যাপার তো একদম পরিষ্কার হয়ে গেছে, খুনি ওই 5 জনের মধ্যেই কেউ হবে। কারণ এই 5 জনকেই যাদের ওপর সন্দেহ করা লজিক্যালি বোকামো, কারণ ফায়ারিং তো সামনে থেকে হয়েছিল, রাইট? স্যার আমি শিওর এটা কোন মেয়েটা। ওই মেয়েটাই যে অভিষেককে ফোন করে বার থেকে বাইরে ডেকেছিল। কিন্তু মেয়ে বলতে তো দুজন, একজন সীমা আর একজন বিনীতা। তাহলে দুজনের কেউ একজন হবে হয়তো। যেই করে থাক খুব ভালো প্ল্যানিং করেছিল সে। প্রথমে সুবোধকে খুন করে, তারপরে ওনাকে অন্য রুমে নিয়ে যায় আর সেখানে এসি চালিয়ে রেখে দেয়। আর এখানে এই রুমে মেশিন টেশিন লাগিয়ে নাটকের জন্য তৈরি করে। আর এসবের মধ্যে অভিষেককে ফাঁসিয়ে দিয়েছে, ওর শার্টে সুবোধবাবুর রক্ত লাগিয়ে দিয়েছে। তারপরে
এসি রুম থেকে ওর লাশটাকে নিয়ে এসে এখানে এই রুমে রেখে দিয়েছিল যাতে ওর বডির টেম্পারেচার নর্মাল হয়ে যায়। আর তারপর সুবোধবাবুর মোবাইল থেকে সবাইকে SMS করে দিয়েছিল। আর তারপর অপেক্ষা করে মজা শুরু হওয়ার। স্যার আমরা সবার মোবাইল লোকেশন চেক করেছি, সেদিন এখানে কেউই ছিল না, সবাই অন্য জায়গায় ছিল। খুনি খুব স্মার্ট পুরবি, যে এত বড় একটা প্ল্যান করেছিল তার কাছে এই লোকেশন ফেক করা এমন কোনো কঠিন কাজ নয়। ওকে স্যার, ঠিক আছে, সবকিছু মানছি। অভিষেককে এতে ফাঁসানো হয়েছিল, এই স্মোক বম্ব, বুলেটস, মেশিন দিয়ে চালানো হয়েছিল। কিন্তু এখনো স্যার একটা জিনিস মাথার মধ্যে কিছুতেই ঢুকছে না। কি? ওরা 5 জন আমাদের বলেছিল যে সুবোধের সঙ্গে কেউ ঝগড়া করছিল, কিন্তু সুবোধ তো আগেই মারা গেছিল। তাহলে ওরা 5 জন দেখলোটা কি? পঙ্কজ, আমি বলছি এটা কি ছিল। ডক্টর সালুকে, আপনি জানতে পেরে গেছেন? হ্যাঁ, জানতে পেরেছি। কি জানলেন? আরে একটু অপেক্ষা করো ভাই, একটা কাজ করো, ওই 5 জন উইটনেসকে এখানে ডেকে নাও তাড়াতাড়ি, এক্ষুনি। আরে কিন্তু কারণটাকে তো বলুন। টাইম ওয়েস্ট করো না, আমার কাছে অনেক কাজ আছে। তাড়াতাড়ি ওদের 5 জনকে ডাকো, কুইক কুইক ডাকো। কি ব্যাপার, ডক্টর সালুকে যেন ঘোড়ায় লাগাম লাগিয়ে এসেছে। লটারি লেগেছে। স্যার এসব হচ্ছেটা কি? আর আমাদের আপনারা এখানে কেন ডেকে পাঠিয়েছেন? তোমাদের সবার কাছে আমাদের একটা জরুরি প্রশ্ন আছে, এই জন্য। কি? আচ্ছা, তোমরা জোর দিয়ে বলতে পারো যে তোমরা সবাই সুবোধকে খুন হতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আর এই কথাটা তো আপনার